আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এগ্রিকালচার কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্সের ম্যাথ সেকেন্ড পেপারের প্রথম ক্লাসে। ম্যাথ সেকেন্ড পেপারকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। প্রথম ক্লাসে আজকে আমরা প্রথম দিককার যে চ্যাপ্টারগুলো রয়েছে জটিল সংখ্যা বহুপদী সেগুলো থেকে স্টার্ট করব। আর দ্বিতীয় ক্লাসে ইনফ্যাক্ট আমরা বিপরীত ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এগুলো কভার করার ট্রাই করব। সো আর দেরি না করে আমরা চলো ক্লাসগুলো শুরু করে দিই। সো আমাদের আগের ক্লাসগুলো যারা দেখে এসছো তারা জানো যে আমাদের ক্লাসগুলো কিন্তু বেসিক্যালি থিওরি বেসড এবং সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস দুইটাই হয়। সো টাইপ ভিত্তিকভাবে আমরা থিওরি পড়ব এবং সেই থিওরিগুলোকে কীভাবে পরীক্ষায় আসতে পারে এবং এসছে এর আগে এবং কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো সেগুলোও দেখব। ওকে, তাহলে চলো আমরা স্টার্ট করি। প্রথমে আমাদের জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে আমরা স্টার্ট করতেছি। সো জটিল সংখ্যার যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদেরকে ভালো করে জানতে হবে সেটা জটিল সংখ্যা কিন্তু একটা কনসেপ্ট বেসড চ্যাপ্টার। কিছু কিছু চ্যাপ্টার থাকে মূলত প্র্যাকটিস বেসড বা টেকনিক বেসড। ইন্টিগ্রেশন কিন্তু খুব আহামরি কনসেপ্ট তোমার থাকার প্রয়োজন নাই। যেমন ইন্টিগ্রেশন জিনিসটা কি, এটা নিয়ে তোমার যদি ফিল নাও থাকে, স্টিল ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট অ্যাওয়ে উইথ ইট। বাট জটিল সংখ্যার ক্ষেত্রে তোমাকে কনসেপ্টটা খুব ক্লিয়ার রাখতে হবে। জন্য আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে কনসেপ্টের উপরে বেশি জোর দিব। প্রথমত যে কোনো জটিল সংখ্যাই কি একটা a প্লাস আইবি আকারের সংখ্যা, যার মধ্যে দুইটা পার্ট থাকে। একটাকে আমরা বলি হচ্ছে রিয়াল পার্ট, একটাকে বলি হচ্ছে রিয়াল পার্ট বা বাস্তব অংশ, আরেকটাকে বলি আমরা ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। ঠিক আছে, সো এই দুইটা পার্ট নিয়ে একটা জটিল সংখ্যা তৈরি হয়। সো জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যার কনসেপ্ট চলে আসার সাথে সাথে জটিল সংখ্যা যখনই বলা হয় সেটা হচ্ছে a প্লাস আইবি যদি একটি জটিল সংখ্যা হয় তার অনুবন্ধী জটিল সংখ্যা হবে a মাইনাস আইবি। আচ্ছা, এগুলো মনে হয় আমরা মোটামুটি সবাই জানি। যদি একটি জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয় তার অনুবন্ধী জটিল সংখ্যাকে হচ্ছে z বার দ্বারা প্রকাশ করা হয় এবং z সমান a প্লাস আইবি হলে z বার হচ্ছে a মাইনাস আইবি হবে। ওকে ফাইন, এই তো। সো মোটামুটি জটিল সংখ্যাকে আমরা অ্যাকচুয়ালি কী করতে পারি বলতো, একটা অক্ষের উপরে প্রেজেন্ট করতে পারি, যেখানে এই এক্স অক্ষে আমরা হচ্ছে সমস্ত রিয়েল সংখ্যাগুলোকে রাখি আর ওয়াই অক্ষে হচ্ছে আমরা সমস্ত ইমাজিনারি সংখ্যাগুলোকে রাখি এবং দেন আমরা সেই অনুযায়ী হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট যদি a, b হয় দেন ওই সংখ্যাটা হচ্ছে a প্লাস আইবি। এভাবে আমরা জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করে থাকি। ওকে নাইস। সো কিছু গুণাবলী পড়ি জটিল সংখ্যার। যদি a প্লাস আইবি সমান 0 হয় তার মানে কি এও 0 বিও 0, এছাড়া কখনোই কি হতে পারবে না, 0 হতে পারবে না। যদি দুটি জটিল সংখ্যা একে অপরের সমান হয় সেক্ষেত্রে অবশ্যই এর বাস্তব পার্টের সমান হতে হবে এবং কাল্পনিক অংশের সমান হতে হবে। সো a = c হবে এবং b = d হবে। দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল এবং গুণফল উভয়ই হবে বাস্তব সংখ্যা। ঠিক আছে, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং থিং। দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, একটা বাস্তব সংখ্যা পেয়ে যাচ্ছি। আবার দুটো অনুবন্ধী জটিল সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি একটা বাস্তব সংখ্যা a² + b²। আচ্ছা, অনুবন্ধী নয় এমন দুটি সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল কোনো যা কিছুই তুমি করো না কেন কখনোই তুমি বাস্তব সংখ্যা পাবা না। সবসময় তোমাকে জটিল সংখ্যার মধ্যেই থাকতে হবে। আচ্ছা, কোনো ধনাত্মক অখণ্ড সূচক শক্তি বিশিষ্ট জটিল সংখ্যা একটি জটিল সংখ্যা হবে। অর্থাৎ যদি আমরা কোনো একটি জটিল সংখ্যাকে নেই এবং সেটার সাথে ওই সংখ্যাটাকে স্কোয়ার করি বা কিউব করি বা মানে গুণ করি, সোজা হিসেবে গুণ করলে আমরা সবসময় কী পাবো, আরও একটি নতুন জটিল সংখ্যা পাবো। অর্থাৎ জটিল সংখ্যাকে স্কোয়ার করে বা কিউব করে অর্থাৎ কোনো ধরনের কোনো পাওয়ার নিয়েই তুমি আসলে কি রিয়েল সংখ্যা পাবা না, অর্থাৎ জটিল সংখ্যা জটিলই থাকবে। ওকে, এই তো। সিমিলারলি একই কথা অন্যভাবে বলা যায় যে কোনো জটিল সংখ্যার মূল একটি জটিল সংখ্যাই হবে। ঠিক আছে, তো এইটা যদি তুমি মূল বের করো যেটা হবে সেটাও আসলে বেসিক্যালি একটা জটিল সংখ্যা। এই হচ্ছে কি আমাদের জটিল সংখ্যার কিছু বেসিক কনসেপ্টস। তাহলে আসো, এটা একটা ফিক্সড কোয়েশ্চেন, এটা মনে রাখবা যে e⁻ix সমান হচ্ছে cos x প্লাস i sin x। ঠিক আছে, এটা মুখস্থ রাখবা বেসিক্যালি। আর যদি e⁻−ix আসতো তাহলে আমরা লিখতাম cos x - i sin x। ঠিক আছে, এটা একদম ফিক্সড, এটা মনে রাখবা, এটাকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের মূল a - ib হলে অপর মূলটি কত? অবশ্যই a প্লাস আইবি। ঠিক আছে, কারণ কি আমরা জানি যে এরা হচ্ছে কি বলতো, কি বলে জটিল সংখ্যা, আমরা বললাম যেটা অনুবন্ধী জটিল সংখ্যা। ঠিক আছে, তাহলে a প্লাস আইবি হবে। এই জটিল সংখ্যার এটার অনুবন্ধী জটিল সংখ্যা বের করতে বলছে। এখানে একটা জিনিস খেয়াল রেখো, মাঝে মধ্যে এরকম ঘুরায় দেয়, তখন আবার তোমরা আবেগে 3i - 2 লিখে চলে আসো না। ঠিক আছে, আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। আবেগে তুমি যদি 3i - 2 লিখতে চলে আসো তোমার একদম মানে শেষ, সব শেষ। তাহলে উত্তর কি হবে ভাই? এটা হচ্ছে বেসিক্যালি এটা কি 2 + 3i, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে 2 - 3i।
এই 2 - 3। আচ্ছা, তাহলে জেড সমান সমান যদি এটা হয়, এর কাল্পনিক অংশ কোনটা? তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে বেসিক্যালি যে এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি, -4/i + 3 পাচ্ছি না? তার মানে এইটা কিন্তু আসলে রিয়েল পার্ট, আর এটা হচ্ছে আমাদের কাল্পনিক পার্ট। সুতরাং কাল্পনিক পার্ট হিসেবে আমাদেরকে, আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বেসিক্যালি এভাবেও রাখবো না, ঠিক আছে? আমরা এটাকেও হচ্ছে টোটালটাকে এইখানে যদি আমরা হচ্ছে এভাবে গুণ দিই, -4i / i² দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। তাহলে আমি কি এখানে লিখতে পারি না বেসিক্যালি যে এই i² মানে কি ভাই আবার -1, তাহলে বেসিক্যালি 4i + 3 লেখা যায় এটাকে। তাহলে বেসিক্যালি 4 হচ্ছে কি আমাদের কাল্পনিক অংশ, ঠিক আছে? দিস ইজ এন ইম্পর্টেন্ট থিং। মাঝে মধ্যে কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে, যদিও এটা ঢাকা ভার্সিটিতে আসছিল, বাট তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই যেটা বলতেছিলাম, জটিল সংখ্যাকে আসলে আমরা কি করতে পারি, একটা পোলার স্থানাঙ্ক বা হচ্ছে তোমার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমরা প্লেস করতে পারি, এবং জাস্ট লাইক আমরা সরলরেখায় যেমন পড়ে এসেছি, কি থাকে, দূরত্ব থাকে, আর এবং থিটা থাকে, এখানেও আর এবং থিটা আছে। এখানে আমরা আরকে বলা হচ্ছে মডুলাস, আর থিটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। আমরা সরলরেখা চ্যাপ্টারে এই জিনিসটা খুব ভালো মতো দেখিয়েছি যে চারটা কি বলে চতুর্ভাগের মধ্যে কোন ভাগে কত অ্যাঙ্গেল থাকবে, এটা যেমন জানা যায় ক্লিয়ারলি, সেই সেম কনসেপ্টটাও এখানে ব্যবহৃত হবে। আর আমাদের মডুলাসের ভ্যালু কি হবে, আর সমান সমান √x² + y², আর সমান সমান √x² + y²। আর এই দেখো, এই যে আর e⁻i θ, এই যে e⁻i θ জায়গায় এটা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অয়েলার্স ইকুয়েশন, যেটা আমরা আগেই একটা এমসিকিউতে কিন্তু অলরেডি দেখে ফেললাম। তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে আরও কিছু ইন্টারেস্টিং টপিক দেওয়া হয়েছে। দেখো যে যদি তোমার দুইটা জটিল সংখ্যা থাকে, দুইটা জটিল সংখ্যাকে যদি তুমি গুণ করো তাহলে তাদের মডুলাসও গুণ হয়ে যাবে। দুইটা জটিল সংখ্যাকে যদি তুমি ভাগ করো তাহলে তাদের মডুলাসও ভাগ হয়ে যাবে। কিন্তু দুইটা জটিল সংখ্যাকে যদি তুমি গুণ করো তাহলে তাদের আর্গুমেন্ট যোগ হয়ে যাবে। আর যদি দুটো জটিল সংখ্যাকে ভাগ করো তাহলে তাদের আর্গুমেন্ট বিয়োগ হয়ে যাবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এইটা আমাদেরকে একটু ভালো মতো মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে মডুলাস কিন্তু গুণ হলে গুণ হবে, ভাগ হলে ভাগ হবে, বাট আর্গুমেন্ট কিন্তু গুণ হলে যোগ হবে, ভাগ হলে বিয়োগ হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। নাইস। তাহলে দেখো তোমাদেরকে এই যে 22-23 সালে এরকম একটা জটিল সংখ্যা দিয়ে বলা হয়েছে যে এর মডুলাস নির্ণয় করতে। তো আমরা এর মডুলাস পারি না, কারণ কি, কারণ আমাদের তো ডিরেক্টলি জাস্ট আমরা যদি একটা সংখ্যা থাকে x, i, y ফরম্যাটে, তাহলে না আমরা মডুলাস পারি। কিন্তু এর মডুলাস আমাদেরকে বের করতে হবে। কীভাবে আমরা বের করব? দেখো, আমরা জাস্ট সিম্পলি কি জানি যে দুইটা জটিল সংখ্যা যখন ভাগ হয় তখন এর মডুলাসও কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে 1 + 2√2i এর মডুলাস কত বলো তো? √1² + 2√2² তাহলে 2² করলে 4, আর এখানে 8, তাহলে 1² + 8 মানে হচ্ছে √9 মানে কি 3। আবার সিমিলারলি এটার মডুলাসও কত আসবে? দেখো 3 আসবে। তাহলে 3/3 কত আসবে অ্যান্সার? ভাইয়া 1 আসবে। খেলা শেষ। বোঝা গেছে? সরাসরি এটাকে দেখি তোমার মনে হতে পারে ও মাই গড, এখানে কিউব দিছে, একটা কত কিছু দিছে, এটার আমরা কিভাবে মডুলাস বের করবো? আরে ভাইয়া কোনো টেনশন নাই, উপরেরটার মডুলাস বের করবো, নিচেরটার মডুলাস বের করবো, টোটাল যেটা আসবে সেটাকে কিউব করে দিব। কিউব করলে কত আসবে? 1কে কিউব করলে কত থাকে? 1ই থাকে। তো টেনশনের কোনো কারণ নাই। ওকে, সহজ। আচ্ছা, i² সমান যদি -1 হয় তাহলে i⁻⁻1 - i/2i⁻1 + i এর মান কত? এগুলো হচ্ছে ভাই সিম্পল, ঠিক আছে? সিম্পলিফাই করা শিখতে হবে। 1/i - i ডিভাইডেড বাই 2/i বা প্লাস i, ঠিক আছে? তাহলে আমি যদি লসাগু করি তাহলে উপরেরটা কি আসবে? i 1 - i²। এখানেও যদি লসাগু করি তাহলে এখানে আসবে 2 + i²। তাহলে এই i আর এই i কাটাকাটি চলে যাচ্ছে, আর i² মানে কি ভাইয়া? -1। তাহলে উপরে চলে আসতেছে 1 - -1 মানে 1 + 1 2, এখানে আসতেছে 2 + -1 মানে 2 - 1 1, তাহলে 2/1 উত্তর হবে 2, এই যে 2, ঠিক আছে? জাস্ট সিম্পলিফিকেশন। আচ্ছা, আরেকটা জিনিস একটু শিখাই ভালো মতো, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রবাবলি জিএসটি তো দেখলাম একটা প্রশ্ন আসছে। i মানে কি ভাইয়া? √1, i² মানে কি ভাইয়া? -1, i³ মানে কি ভাইয়া? i² × i, তার মানে -i, i⁴ মানে কি? i² এর স্কোয়ার, তার মানে -1 এর স্কোয়ার, তার মানে +1। এই পর্যন্ত থাকো। এবার i⁵ মানে কি? i⁵ মানে হচ্ছে i⁴ × i, i⁴ মানে 1, তাহলে এটা কি? শুধু i। i⁶ মানে কি? i⁶ মানে ধরো i³ এর স্কোয়ার, তাহলে -i এর স্কোয়ার, তার মানে কি? i², ঠিক আছে? তার মানে দেখো i⁵ মানে কিন্তু i⁶ মানে কিন্তু i², অর্থাৎ প্রত্যেক চারটা পরপর কিন্তু আসলে সংখ্যাগুলো কি হয়? রিপিট হয়। সংখ্যাগুলো কি হয় ভাইয়া? রিপিট হয়। এই জিনিসটা মাথায় রেখে এই ধরনের অঙ্কগুলো আমাদেরকে সলভ করতে হবে। এই ধরনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো
এবং আরেকটা জিনিস দেখো আমি যদি এই চারটাকে যোগ করি তাহলে আমি কি পাই বলো তো আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 আই এর ভ্যালু তো আই স্কোয়ারের ভ্যালু কত -1 আই কিউবের ভ্যালু কত -i আর আই 4 এর ভ্যালু কত +1 এই যে i মাইনাস আই কাটাকাটি -1 +1 কাটাকাটি উত্তর কত ভাইয়া 0 না তার মানে প্রত্যেক চারটার যোগফল কিন্তু 0 হয়ে যাচ্ছে তার মানে i থেকে শুরু করে i4 পর্যন্ত 0 আবার 5 থেকে শুরু করে 8 পর্যন্ত 0 এভাবে করে করে এখানে i20 পর্যন্ত সবগুলো 0 চলে আসবে এবার বাকি থাকলো i21 i22 i23 যেগুলোকে আমি আসলে কি বলতে পারবো i স্কয়ার i কিউব কারণ কি প্রত্যেক চারটা পরে যে রিপিট হয় এটা দেখাইলাম এখানে তাই না তাহলে i21 i22 আর i23 মানে কি i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব তাহলে i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব কোথায় লিখবো জায়গায় তো নাই i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব এই তিনটা লাগবে i এর ভ্যালু কত আই স্কোয়ার ভ্যালু কত -1 আই কিউবের ভ্যালু কত -i তার মানে অ্যান্সার কত -1 অ্যান্সার কত -1 বুঝলাম আশা করি বোঝা গেছে ঠিক আছে বাকি অঙ্ক আমি আর সব দেখাবো না এখানে একটা মডুলাস বের করতে বলছে এখানে একটা আর্গুমেন্ট বের করতে বলছে মডুলাস বের করতে বলছে মডুলাস আর্গুমেন্টের ম্যাথ সব এগুলো আমাদের জন্য অত্যন্ত সহজ সরল অঙ্ক আমরা এগুলা পারবো কোনো সমস্যা আশা করি হবে না ঠিক আছে আচ্ছা নাইস এবার আমরা সমীকরণ থেকে লেখচিত্র অর্থাৎ আমাদের তোমরা পড়ছো নিশ্চয়ই যে আমাদের জটিল সংখ্যা থেকে কিন্তু সঞ্চার পথ তৈরি করা যায় তাই না তাহলে জটিল সংখ্যা থেকে সঞ্চার পথ তৈরি করা গেলে এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য আমাদেরকে দেখেই যেন আমরা বুঝে যেতে পারি যে কোন জটিল সংখ্যার কথা এখানে বলা হচ্ছে কোন সঞ্চার পথের কথা এখানে বলা হচ্ছে যেমন z = a এটা কি হবে একটা বৃত্ত হবে বৃত্তর চ্যাপ্টারে এই r = a দিয়ে আমরা অনেকগুলো দুইটা ম্যাথ দেখছিলাম মনে হয় দুইটা এমসিকিউ দেখছিলাম সেই সেম জিনিসটা এখানে আসছে z - a = b দিলে বৃত্ত হবে z bar = a² দিলে বৃত্ত হবে az + b bar = cz + d bar দিলেও বৃত্ত হবে তাহলে চারটাতে হবে বৃত্ত এটা খুব ভালো করে মনে রাখো ওকে আচ্ছা সরল রেখা কখন হবে z + a = z + b হলেই একটাই আছে সরল রেখা আর উপবৃত্ত কখন হবে z + a + z + b = c হলেই প্লাস সাইন হলে হবে উপবৃত্ত আর মাইনাস সাইন হলে হবে অধিবৃত্ত ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট এই চারটা ভাইয়া কারণ এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে এখন দেখো আমরা জাস্ট দেখে অ্যান্সার বলবো z - 2 = 5 কোনটার সাথে মিলে 2 নম্বরের সাথে মিলে না উত্তর কত বৃত্ত z + 5 + z + 5 কোনটার সাথে মিলে 6 নম্বরের সাথে মিলে না উত্তর কি উপবৃত্ত আর উপবৃত্ত মানে হচ্ছে এলিপস ঠিক আছে এই এখন জাস্ট এইভাবে আমরা এখানে আর নাই বাট এই ধরনের প্রশ্ন আসলে আমরা ইজিলি সলভ করতে পারবো ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া এই চার্টটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে এই চার্ট থেকে প্রশ্ন আসলে যাতে আমরা সরাসরি অ্যান্সার দিতে পারি কোনো সমস্যা না হয় না এবার বর্গমূল নির্ণয় এবার কি করব আমরা উল্টা দিকে আসছি এতক্ষণ তো বর্গ করছি কিউব করছি ভালো কথা এখন বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে ধরো এরকম প্রশ্ন আসে যে 9 + 40i এর বর্গমূল কত তাহলে সবসময় আমরা জানি যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল কিন্তু আরেকটা জটিল সংখ্যা তাই না এই অঙ্কটা এখানে করে দেওয়া আছে এটা এক্সপ্লেন করি এই যে এইটার বর্গমূল কি আরেকটা জটিল সংখ্যা তাহলে আমরা ধরে নেই যে এইটার বর্গমূল ওরা এখানে কিভাবে করছে না আমি এইভাবে যাব না আমি একটু অন্য নিয়মে করবো আমি আমার নিয়মে করি এখানে আচ্ছা এটাই করে দিলে 9 + 40i এইটার √= x + iy ধরা যায় আর একটা জটিল সংখ্যা যেহেতু আমরা জানি যে কোনো জটিল সংখ্যার বর্গমূলের ভ্যালু কি হবে জটিল সংখ্যাই তো হবে ধরলাম এবার কি করব স্কোয়ার করি উভয় সাইডকে তাহলে 9 + 40i = এদিকে কি আসবে x² + i² y² + 2xyi ঠিক আছে এদিকে কি আসবে 9 + 40i = x² - y² হয়ে যাবে কারণ এটা কি i² = -1 আর এদিকে থাকবে 2xyi এখন দেখো যেহেতু এরা সমান তাহলে রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট হবে তাহলে আমরা কি পাচ্ছি x² - y² = 9 আর যেহেতু এরা সমান তাহলে এই পার্ট সমান ইমাজিনারি পার্ট সমান ইমাজিনারি পার্ট হবে তাহলে 2xy = 40 এখন বলো তোমরা ছোটবেলায় এই ধরনের অঙ্ক করছো না অবশ্যই করছো এই ধরনের অঙ্ক তাই না আচ্ছা তাহলে দেখো ভাইয়া এখন তুমি কি করতে পারো এখান থেকে
আমরা হচ্ছে গিয়ে যেহেতু আমাদের হাতে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারও আছে, আবার এক্স টু এক্স ওয়াইও আছে, তাহলে দেখো আমরা এখন অপশন টেস্ট করি। যদি আমাদের এইটা উত্তর হয় তাহলে এক্স টু এক্স ওয়াই 2 × 3 × 4 কত হয় দেখো তো, 3 4 12 2 24, তার মানে এটা 40 হচ্ছে না, তাহলে এটা বাদ, এখানেও সেম, এটাও বাদ। এইটা হইতে পারে অথবা এইটা হইতে পারে, তাই না? কারণ কি এখানে দেখতে পারতেছি আমরা 2 × 5 × 4 কত 40 আসতেছে, কিন্তু এইখান থেকে আমাদের মিলাইতে হবে এক্সটা কি ওয়াই থেকে বড়, তাহলে অবশ্যই এইটা হবে 5² - 4² = 9, তাহলে আমাদের উত্তর হচ্ছে সি। অপশন টেস্ট করে আমরা উত্তরটা খুঁজে বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, সেম ওয়েতে সমস্ত অঙ্ক করবা, সেম ওয়েতে সমস্ত অঙ্ক করবা, ঠিক আছে, কোনো ধরনের কোনো চেঞ্জেস নাই। সুতরাং এটাকে এখন একটা শর্টকাট হিসেবে ধরো, এই শর্টকাট অনুযায়ী আগাও, তাহলেও তুমি পারবা। এখন দেখো ধরো এটা বের করতে বলছে, তাহলে এই সব কি সেম থাকতো না, জাস্ট এই পাশে থাকতো কি 8 + 4√5i, তাই তো? তাহলে এখন x² + y² সমান সমান, বেটা তোমাকে চাই নাই আমি, x² + x² - y² সমান সমান আসতো 8, x² - y² সমান সমান আসতো কত 8, আর 2xy সমান সমান আসতো 4√5। এখন দেখো কোনটার অ্যান্সার এটার সাথে মিলে, এটার সাথে আমরা ম্যাচ করাবো। এই দেখো √10 × √2 × 2 দিলে আসবে 4√5, ঠিক আছে? আর √10 কে স্কোয়ার করলে আসে 10, আর এটাকে স্কোয়ার করলে আসে 2, 10 - 2 হচ্ছে 8, সুতরাং আমাদের এটার সাথে মিলে যাচ্ছে। এভাবে আমরা খুব সহজেই অপশন টেস্টের মাধ্যমে উত্তর বলে দিতে পারলাম। তাহলে পরীক্ষায় যদি বর্গমূলের কোনো অঙ্ক আসে, চোখ বন্ধ করে x² - y² সমান সমান রিয়েল পার্ট আর 2xy সমান সমান ইমাজিনারি পার্ট ধরে অঙ্ক করা স্টার্ট করে দিবা, বাকি অংশ আর করা লাগবে না। ঠিক আছে, একটা ভালো শর্টকাট শিখাই দিলাম। মুভিং ফরওয়ার্ড, এইখানে অনেকগুলা এই টাইপের এই রুট, তারপর হচ্ছে তোমার √6 এইগুলার অঙ্ক আছে, তোমরা চাইলে এগুলা দেখতে পারো। ঠিক আছে, এই অঙ্কটা প্রবলি বইয়ের অঙ্ক, একদমই ইজি, এটাও বইয়ের অঙ্ক, ঠিক আছে, এগুলো তোমরা পারবা, সমস্যা নাই। এইবার আমরা আসি এককের ঘনমূল সংক্রান্ত, অর্থাৎ একটু খেয়াল করে দেখো √3 এটার ভ্যালু কত ভাইয়া 1, কিন্তু আমি যদি একটা সমীকরণ লিখি যে x³ = 1, এইটার সলিউশন কয়টা আসা উচিত? 3টা আসা উচিত না? কারণ আমরা জানি যে যত পাওয়ার তত সলিউশন, তাই না? x² সম্বলিত যে কোনো একটা সমীকরণের সলিউশন আসার কথা 2টা, x³ এর তাহলে আসার কথা 3টা, বাট তুমি তো বলতেছো মাত্র একটা, বাকি 2টার কি হইলো? বাকি 2টাকে আমরা বলতেছি যেহেতু কাল্পনিক, তাই আমরা একটা নাম দিছি ওমেগা আর এটার নাম দিছি ওমেগা²। এদের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। প্রথম বৈশিষ্ট্য হলো 1 + ওমেগা + ওমেগা² হচ্ছে 0। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এদের তিনজনের গুণফল 1, মেক সেন্স, কারণ তিনজনই তো আসলে একের কিউবিক রুট, তাদের গুণ করলে তো 1 আসতে বাধ্য। আরও একটা বৈশিষ্ট্য আছে এখানে লেখা নাই, ওমেগা সমান সমান 1/ওমেগা², আবার ওমেগা² সমান সমান 1/ওমেগা। ঠিক আছে, এই 3টা বৈশিষ্ট্য বা 4টা বৈশিষ্ট্য আমাদের ইম্পর্টেন্ট। ওই যে লিখছে, না লেখে নেই, কাল্পনিক ঘনমূলদ্বয় একটি অপরটির বর্গের সমান, এটা লিখছে, আচ্ছা এটা লেখে নেই, ঠিক আছে। তাহলে দেখো প্রতিটি বাস্তব সংখ্যার ঘনমূল কয়টি? ঘনমূল মানে কি কিউব করতেছো, কয়টা হবে? 3টা হবে, অলওয়েজ মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা ফাইন, মুভিং ফরওয়ার্ড, এখানে এটা রিলেটেড আরও কিছু ম্যাথ থাকবে। এই ধরো যেমন ওমেগা + ওমেগা² এর সমান কোনটি? আমরা জানলাম একটু আগে 1 + ওমেগা + ওমেগা² = 0, তাহলে ওমেগা + ওমেগা² হচ্ছে -1, ঠিক আছে, সোজা ম্যাথ। ওমেগা যদি এককের ঘনমূল হয় তবে, এবার দিছে দেখো একটা বড়সড় গুণ দিছে। এই ধরনের ইকুয়েশন সলভ করার ওয়ে কি আমি একটু এখানে আবার একটু এক্সপ্লেন করি। দেখো তুমি যদি ওমেগা, তো ওমেগা² ওমেগা³ কি ভাইয়া 1, কারণ কি? কারণ ওমেগা কিন্তু কিউবিক √1, তুমি মূল বের করছো 1 এর, তাই না? তাহলে তো কিউব করলে আবার 1 আসতে বাধ্য। এখন আসো ওমেগা4 কি তাহলে ভাইয়া? ওমেগা³ × ওমেগা না, ওমেগা³ তো 1, তার মানে এটা ওমেগা। আচ্ছা, ওমেগা⁵ হলো গিয়ে ভাইয়া ওমেগা³ × ওমেগা², তাহলে এটা যেহেতু 1, তাহলে এটা ওমেগা²। তাহলে আগের বার 4টার পর রিপিট করছিল, এবার কিন্তু 3টার পরই রিপিট হওয়া শুরু হয়েছে। ওমেগা6 কি? ওমেগা³ ওমেগা³ মানে 1, তাহলে এটা 1, রিপিট হওয়া শুরু হয়েছে না? এই টেকনিকটাই এখানে অবলম্বন করতে হবে। যেমন এখানে যখন তুমি এদেরকে গুণ করছো, এখানে না কোনটা জিনিস এইটাই, এদেরকে যখন তুমি গুণ করবা তখন তোমাকে এইগুলা ইউজ করতে হবে। যেমন এখানে আছে ওমেগা⁴, এই ওমেগা⁴ মানে হলো ওমেগা, ডিরেক্টলি ওমেগা বসাইতে পারবা।
বোঝা গেছে? সো এই টেকনিকগুলো ব্যবহার করলে অঙ্ক অনেকটাই সোজা হয়ে যাবে, দেন আমরা করতে পারবো আশা করি, টেনশনের কোনো কারণ নাই। তাহলে ওভারঅল তুমি মনে রাখবা জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে কোশ্চেন হওয়ার স্পেস হলো তিন জায়গাতে। এক, এই এ প্লাস আই বির মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে দিতে পারে, কিংবা এইটার সমান অন্য একটা জটিল সংখ্যা দিয়ে হাবিজাবি কিছু দিতে পারে। সোজা কথা, জটিল সংখ্যা ইটসেলফ থেকে কিছু প্রশ্ন আসতে পারে। দ্বিতীয়টা হচ্ছে আই এর একটা সাম বা কিছু একটা দিয়ে একটা প্রশ্ন আসতে পারে, যেখান থেকে মান ঠান বের করতে বলবে, গেল। 3 নম্বর হলো ওমেগার একটা সাম বা হচ্ছে একটা ইকুয়েশন বা গুণফল এই টাইপের, এখান থেকে প্রশ্ন করতে পারে। এই তিনটার বাইরে জটিল সংখ্যা থেকে আর প্রশ্ন হওয়ার কোনো সুযোগ নাই। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, নাইস। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খুব বেশি করে খেয়াল রাখতে হবে জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে, যেন আমরা এইগুলোকে ভালো করে ফলো করি, ঠিক আছে? কারণ এই বেসিক জিনিসে ছোট ছোট জিনিসে যদি সমস্যা থেকে যায় ভাইয়া, তাহলে কিন্তু বিপদ, তাহলে বেশ বড় সড় বিপদ। আচ্ছা, এবার আমরা বহুপদী চ্যাপ্টারটাতে আসলাম। এখান থেকে প্রশ্ন আরও কম আসে, টু বি অনেস্ট। জটিল সংখ্যা থেকে বেশ ভালো রকমের প্রশ্ন আসে, বহুপদী থেকে আসলে টু বি অনেস্ট এর থেকেও কম প্রশ্ন আসে অনেক সময়। হ্যাঁ, কারণ বহুপদী চ্যাপ্টার থেকে আসলে বড় বড় প্রশ্ন করা যায় বেশি, ছোট ছোট প্রশ্ন করা যায় কম। আচ্ছা, নাইস। তাহলে আমরা জানি ছোটবেলা থেকে ax² + bx + c = 0, এই টাইপের কোনো দ্বিঘাত সমীকরণের মূলদয় হচ্ছে x = -b ± √b² - 4ac/2a। ছোটবেলায় পড়ছি এটা। আচ্ছা, এছাড়া আমরা জানি যে এই ধরনের একটা সমীকরণের নিশ্চায়ক হচ্ছে d = b² - 4ac। এই b² - 4ac যদি > 0 হয়, তখন আমরা তাকে বলি মূলদয় বাস্তব এবং অসম। = 0 হলে আমরা বলি মূলদয় বাস্তব এবং সমান। <0 হলে আমরা বলি ঋণাত্মক, তার মানে মূলদয় জটিল, যেটা তখন পড়ে আসলাম জটিল সংখ্যায়। আর b² - 4ac যদি > 0 হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে আমরা বলি মূলদয় মূলদ ও সমান। ঠিক আছে, ডান। এই হলো গিয়ে আমাদের ঘটনাগুলা, 4টা ঘটনা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুবই মনোযোগ দিয়ে এগুলা পড়তে হবে এবং মনে রাখতে হবে, পরীক্ষায় আসবে। ওকে, এই চ্যাপ্টার থেকে আসলে এখান থেকেই আসে। আচ্ছা, এবার যদি আমরা এই সমীকরণের একটা মূল আলফা আর একটা মূল বেটা ধরি, তাহলে আমরা জানি যে মূলদয়ের যোগফল হয় হচ্ছে -b/a, অর্থাৎ -x এর সহগ বাই x² এর সহগ। আর এদের গুণফল হয় হচ্ছে c/a, অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম x বর্জিত পদ ডিভাইডেড বাই x² এর সহগ। ঠিক আছে, এটা গেল স্কোয়ারের ক্ষেত্রে। যখন কিউবিক ইকুয়েশন আসবে, তখন তিনটার যোগফল হবে -b/a আগের মতো, এবং আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হবে c/a, এটা নতুন আসছে। আর তিনটার গুণফল হবে -d/a। খেয়াল রাখো, প্রথমটা অলওয়েজ মাইনাস হয়, তারপর একটা প্লাস হয়, তারপর একটা আবার মাইনাস হয়। ঠিক আছে, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে প্রচুর। মূলগুলো গুণোত্তর ধারা গঠন করলে, মূলগুলো ত্রিঘাতের ক্ষেত্রে গুণোত্তর ধারা গঠন করলে আমরা মূল ধরবো কি কি? a r ইনভার্স 1, মানে a/r একটা ধরবো, a একটা ধরবো, আর a r একটা ধরবো, তাই না? চতুর্ঘাতের ক্ষেত্রে কিউবিক দিয়ে শুরু হবে এই আর কি। কোনো সমীকরণে যদি দুইটা মূল দেয়া থাকে যদি, তাহলে সমীকরণটার শর্টকাট হচ্ছে x² মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদয়ের গুণফল = 0। ঠিক আছে, অর্থাৎ কোনো সমীকরণে দুটা মূল আলফা বেটা হলে এরকম দেখতে হবে আর কি, x² মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা = 0। আর বহুপদী সমীকরণের জেনারেল ইকুয়েশন কি? বহুপদী জেনারেল ইকুয়েশন হচ্ছে এইটা, যেখানে এইখানে কয়েকটা ইম্পর্টেন্ট MCQ এর টেকনিক দেওয়া আছে। দেখো, a এর মান যদি 0 হয়, সমীকরণটি হয়ে যাবে কি একঘাত সমীকরণ, তখন তার মূল হবে কয়টা? একটা। b এর মান যদি 0 হয়, তাহলে সমীকরণটি দ্বিঘাত, কিন্তু তখন আবার মূল দুইটা সমান হয়ে যাবে। হ্যাঁ, কেন মূল দুইটা সমান হয়ে গেল? কারণ b² মাইনাস 4ac এর মধ্যে তখন এই b² এর ভ্যালু চলে গেছে, 4ac রয়ে গেছে, তাহলে ওইটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা, ওই জন্য সমান হবে, কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। ঠিক আছে, আর c = 0 হলে হবে একটি মূল হবে 0। c = 0 হলে অলওয়েজ একটা মূল 0 হবে। কেন? কারণ তখন ax² প্লাস bx = 0, তাহলে x কমন নিলে হবে ax প্লাস b = 0, যেখান থেকে x এর একটা ভ্যালু আসবে 0, x এর একটা ভ্যালু আসবে -b/a। তাহলে একটা মূল অবশ্যই 0 হবে, আর একটা মূল হবে -b/a। বোঝা গেল? তাহলে a b c তিনটা আলাদা আলাদা কেসে 0 হলে কি কি হয়, এগুলো থেকে কিন্তু MCQ আসে।
তাহলে আসো এখান থেকে দেখো অনেক অনেক সুন্দর সুন্দর অঙ্ক দিছে। কখন মূলদ্বয় জটিল হবে? তাহলে আমাদের শর্ত কি, বি স্কোয়ার মাইনাস 4ac হ্যাজ টু বি লেস দেন 0। তার মানে কি কে মাইনাস 2 ইন্টু কে প্লাস 2 হ্যাজ টু বি লেস দেন 0, তাই না? তাহলে এটা লেস দেন 0 হওয়ার শর্ত কি? একটা শর্ত হচ্ছে যে কে এর ভ্যালু যদি ধরো তুমি -2 থেকে বড় হয় আবার +2 থেকে ছোট হয়, তাহলে হচ্ছে তুমি এখন চেক দাও, তুমি চিন্তা করো কে এর ভ্যালু যদি -4 থেকে বড় হয়, ধরো -3, তাহলে বসাও -3 -2 কত? -5। -3 + 2 কত আসলো? -1। তাহলে গুণ হলে গ্রেটার দেন 0 হয়ে গেল না? তাহলে এটা বাদ। এবার এর মধ্যে বসা দেখো, দেখবা বাদ হয়ে যাবে, এটাই হবে উত্তর। ঠিক আছে, অপশন টেস্ট করে তুমি এটা পাবা। ওকে, আর এটা তো আমরা এমনি জানা উচিত আমাদের যে এই মডুলাস যখন লেস দেন 2 হয় তখন যে এইটা হয়, এটা আমাদের এমনি তো জানা উচিত। আচ্ছা, তাহলে x² - 4x + 4 = 0 সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে α³ + β³ এর মান কত? এখন দেখো α³ + β³ এর মান হচ্ছে α + β ইন্টু α² - α β + β²। ঠিক আছে, এখন তোমাকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি এখান থেকে α + β ভ্যালু বের করতে পারবা না, এবং তুমি এখান থেকে α β ভ্যালু বের করতে পারবা, তাহলে তোমার কাজ হয়ে গেল। α β আর α + β ভ্যালু বের করলে সেখান থেকে তুমি চাইলে আরও অনেক ভ্যালু বের করতে পারবা, আর এগুলো তো ইজিলি পারবা। ঠিক আছে, এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া α + β ভ্যালু তো আছে, কিন্তু এখানে α² + β² এর ভ্যালু তো নাই, এটার কি করব? এই যে এইভাবে করবা, α + β হোল স্কোয়ার -2α β -α β। এখানে ভ্যালু বসাবা, এখানে ভ্যালু বসাবা, এখানে ভ্যালু বসাবা, এখানে ভ্যালু বসাবা, অঙ্ক শেষ। ঠিক আছে, পারবো? সবগুলো সেম নিয়ম, সবগুলো সেম নিয়ম। এই নিঃশেষে বিভাজ্য হওয়া বুঝো তো, এইটাকে 0 ধরলে x এর ভ্যালু যত আসে সেই ভ্যালু এখানে বসাবা। ঠিক আছে, আচ্ছা নাইস, বাইগুলো পারবা। সমীকরণের মূলগুলোর যোগফল কত? এই কিউবিকের মূলগুলোর যোগফল কত হয় মনে আছে? α + β + গামা = -b/a। তো তাহলে এখানে b কত? p - p/a কত? 1। তাহলে উত্তর কত? -p। এই ভুল করছি? কিউবের সময় কি ছিল ভুলে গেছি নাকি? দেখে আসি একটু, বয়স হয়ে গেছে তো। -b/a তো ঠিকই তো আছে, কি সমস্যা? -b/a, এখানে আছে p, এখানে আছে 1, -p/1 তো -p হওয়ার কথা। b কেন লেখা অ্যান্সার? যাই হোক, তোমরা জানো আমি ভুল করছি নাকি, এখানে ভুল লেখা। আচ্ছা, এটার একটা মূল যদি 4 হয় আর এটার একটা মূলদ্বয়ের মূলদ্বয় সমান হলে কিউ এর মান কত? দেখো, এর একটা মূল যদি 4 হয় তাহলে তুমি কি বসাতে পারো না? 4 এখানে, 4² + 4p + 12 = 0। তাহলে এখান থেকে p এর ভ্যালু আসবে কত? আসবে বলো? -16 - 12 / 4, অর্থাৎ 16 আর 12 কত আসে? 28, 28/4 মানে -7। p এর ভ্যালু হচ্ছে -7 আসলো। এখন এইখানে বসাও, তাহলে x² - 7x + q = 0। এর মূলদ্বয় আবার বলছে সমান, তাহলে মূলদ্বয় যদি সমান হয় তাহলে আমরা জানি কি আছে? b² - 4ac = 0 আছে। তাহলে এখানে b² হলো 49 -4 × 1 × q হলো গিয়ে 0। তাহলে 4q এর ভ্যালু হইতে হবে 49, তাহলে q এর ভ্যালু হবে 49/4। ঠিক আছে, ভালো ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ। কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি এটা হয়, মূলদ্বয়ের সমষ্টি কোনটি? এটা জটিল সংখ্যা দিয়ে সলভ করা যায় কিন্তু, কারণ একটা যদি এটা হয় তাহলে আরেকটা কি হবে ভাইয়া? 1 - √3i। এই দুজনের যোগফল কি একটা বাস্তব সংখ্যা হয়, আগের চ্যাপ্টারে পড়লাম। এই যে 2 অ্যান্সার। ঠিক আছে, ডান। এখানেও সেম সেম ধরনের অঙ্ক আছে অনেকগুলা। একটা মূল যদি i হয় তাহলে আরেকটা মূল কি হবে? -i। ঠিক আছে, এগুলো কিন্তু বুঝো, সহজ সহজ প্রশ্ন অনেক সময় ভুল করো তোমরা, কেন করো কে জানে। আচ্ছা, মুভিং ফরওয়ার্ড, এবার নিশ্চয়ক বিষয়ক কিছু কথাবার্তা আবারও আসছে এখানে, যেটা আমরা আগে দেখছি, তবে আমরা এমসিকিউ সলভ করিনি, এখন করব। যে =0 হলে কি বাস্তব সমান, >0 হলে বাস্তব অসমান, আর <0 হলে তো ভাই অবাস্তব, কোনো কথাই নাই, আর পূর্ণবর্গ হলে বাস্তব অসমান মূলত। ঠিক আছে, এই দেখো 4x² যদি সমীকরণের মূলদ্বয় সমান হয় তাহলে কে এর মান কত? মানে b² - 4ac = 0, তাহলে k² = 16, k এর ভ্যালু +-4 আছে দিলাম। ঠিক আছে,
এই সেম ওয়েতে সবগুলা করবা। এই যে এর মূল দুটো সমান হলে কি এর মান কত, একই ম্যাথ। মূলদ্বয় জটিল এবং অসমান হলে, যে এটা করলাম না একটু আগে আমরা, সেম এটাই তো করলাম। আচ্ছা, তাহলে এগুলো পারবো আমরা আশা করি। এখান থেকে যা আছে এই সমীকরণের মূল, আচ্ছা ভালো কথা, যে এই টাইপ কিছু দিতে পারে অনেক সময়, যেটা দেখতে আসলে দ্বিঘাত সমীকরণ মনেই হয় না, তাহলে কেমনে অঙ্ক করবো ভাইয়া? এই যেভাবে করবা, লসাগু করে নিবা 1 + cx + bx² সমান সমান কত, 0। এইবার তাহলে আমরা কি করব, bx² + cx + 1 = 0। এইবার এই সমীকরণ থেকে তোমার কি করতে হবে, মূলদ্বয় সমান বানাতে হবে। তাহলে যে b² হলো এখানে c² - 4ac সমান সমান কত, 0। তাহলে বলছে কোনটি সঠিক, c² = 4b সঠিক হবে। এই যে এটা, এই নাম্বারটা সঠিক। ঠিক আছে, আচ্ছা পারবা আশা করি। এবার মূল হতে সমীকরণ নির্ণয়, দিস ইজ এন ইম্পর্টেন্ট কনসেপ্ট। যে যদি তোমাকে শুধু মূল দেয়া থাকে অথবা মূল সম্পর্কে হিন্টস দেয়া থাকে, তাহলে সেখান থেকে যেন আমরা সমীকরণ নির্ণয় করতে পারি। হ্যাঁ, তাহলে p + iq যদি হয় একটি মূল, তাহলে তার সমীকরণটি হবে এইটা। কোত্থেকে পাইলাম, ওই যে x² - মূলদ্বয়ের যোগফল, হ্যাঁ, ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0, ওই কনসেপ্ট থেকে পাইলাম। ঠিক আছে, এই সবগুলা একই কনসেপ্টে বের করা হয়েছে। এই তো দেন এখানে দেখো বেশ কিছু অঙ্ক আছে। পূর্ণ সংখ্যা সহ ত্রিমাত্রিক সমীকরণ যার একটি মূল হলো √5 - 1, তার মানে বেসিক্যালি -1 প্লাস √5i নাকি -√5i, -√5i, -1 প্লাস না মাইনাস তো -1 -√5i, -1 -√5i। হ্যাঁ, তারপরে কি বলছে, যে সেটার দ্বিমাত্রিক সমীকরণ, সরি ত্রিমাত্রিক বলছিলাম, দ্বিমাত্রিক, তাহলে তো সোজা আরেকটা রুট কি, -1 প্লাস √5i। এবার x² মাইনাস এদের দুজনের যোগ ফল করো, কত, এই দুটো যোগ করলে কত হবে, -1 -1 মানে -2x প্লাস এই দুজনের গুণফল করো, এই দুজনের গুণফল হবে হচ্ছে -1 -√5i, তো 5 আর 1 6, 6 = 0। এটি হবে সমীকরণ। এই দেখো x² + 2x + 6 = 0। শেষ হয়ে গেল। ওকে, নাইস। এই তো বেসিক্যালি আহামরি কঠিন কিছু না। হ্যাঁ, মাঝে মধ্যে এই ধরনের অঙ্ক দেয় যে ax² + bx + c = 0 হলে, মানে 0 এর মূলদ্বয় আলফা বিটা হলে -α - বিটার সমীকরণ কোনটি? একদম সহজ, যেখানে যেখানে x আছে ভাইয়া, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কি বসাবো, -x বসাই দিব। 1/α 1/β, তখন কি করব, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1/x বসাই দিব। ভাইয়া -1/α -1/β, মাইনাসও আছে উল্টাইছেও, তাহলে কি তুমিও মাইনাস করবা, উল্টাই দিবা x কে। 2α 2β, তখন x/2, -2α -2β, 2α হলে x/2 হয়, -2α কি হবে, -x/2, কমন সেন্স করলাম। আলফা +1 বিটা +1, +1 করলে তুমি করবা -1, -1 করলে তুমি করবা +1। আর সিম্পল হিসাবে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ এইটা, যখন a = 1, এটা আলাদা হিসাবে এটা বাদ। তাহলে এখন পারবো না আমরা, যদি আলফা বিটা হয় তাহলে 1/α 1/β কি করবো, যেখানে যেখানে x এখানে এখানে 1/x বসাই দিব, কাহিনী শেষ। এটা কি করছে, এটা ভুল সলিউশন আসছে জায়গায়, এটা ভুল সলিউশন আসছে। কি করবা, 1/α 1/β যাচ্ছে, তাহলে 1/x বসাই দিবা, শেষ। ঠিক আছে, এই তো এইভাবে আমরা অঙ্কগুলা করতে পারবো। আর ত্রিঘাত রাশির কিছু সমস্যা আছে, খুবই রেয়ার, এগুলো দেখো সারা জীবনে খুঁজে খুঁজে এই কয়টা অঙ্ক আনা হয়েছে, তার মধ্যে একটা আবার ডিউর, বাকি 2013-14 সালের। এগুলোতে বেশি সময় দিয়ে সময় নষ্ট করে লাভ আছে বলো? আমি তোমাদেরকে সেই জায়গাতে সময় বেশি দিচ্ছি যে জায়গা থেকে প্রশ্ন আসবেই, বোঝা গেছে? আচ্ছা, তোমরাও ভেবো না যে ভাইয়া শুধু স্কিপ করে, স্কিপ করবো আবার আমি এক স্লাইডই অনেকক্ষণ 10 মিনিট ধরে থাকবো, ডিপেন্ড করতেছে ইম্পর্টেন্সের উপরে। ঠিক আছে, এই যে আরেকটা টপিক ত্রিঘাত রাশির সমস্যা বলি, এখান থেকে অনেক কম প্রশ্ন আসে, বাট তারপর আমরা এই 3টা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। ঠিক আছে, এখন এখানে কিছু স্ট্যান্ডার্ড রেজাল্ট আছে, এগুলো তোমরা দেখলে তোমাদের অঙ্ক হুবহু পরীক্ষায় আসলে মিলে যাবে, কমন পড়বে আর কি। যে px² + qx + 1 = 0 আর qx² + px + 1 = 0 সমীকরণের সাধারণ মূল থাকবে যদি p + q + 1 = 0 হয়। এটা অনেক অপশনে দেয় যে কোন কেসে সাধারণ মূল থাকবে। ঠিক আছে, এইটা পূর্ণবর্গ হবে যদি h² + a² + k² = 1 হয়। এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। আচ্ছা, তাহলে এই দেখো, এই যে কিউবিকের সমষ্টিগুলোর মূলগুলির সমষ্টি কত, আলফা প্লাস বিটা প্লাস গামা। এখানে দেখো x² এর টার্ম কিন্তু নাই, তার মানে কি 0/something, উত্তর কত হবে 0, ইজি।
আচ্ছা, এই যে তিনটার মূলত্বরের সমষ্টি কত? এই -2/1, তাহলে -2। ওকে, এখানে দেখো ওই যে 1 + m + n এর মানে যোগফল যাচ্ছে, এখানে x² টার্ম নাই, তাহলে কি হবে উত্তর? 0। বোঝা গেছে? একদম ইজি, ঠিক আছে, নট দ্যাট ডিফিকাল্ট। এখানে দেখো চাইছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার ভ্যালু কত, কোনটা হবে? c/a, c/a করে ফেললাম, ডান। সো এই হচ্ছে কি আমাদের লেকচার। আমাদের এইটা ছোট হয়ে গেছে, প্রবাবলি কোন এক্সটাও এটার সাথে ইনক্লুড করে ফেললে বেটার হইতো, বাট ডাজন্ট ম্যাটার, পুরো সিলেবাস আমরা কমপ্লিট করতেছি। কোনিক্স, বিপরীত ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা পেয়ে যাবা পরবর্তী লেকচারে। সো আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।